দেখো, রেসিডেন্স ব্যবস্থা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা যে নীতিটা নিয়ে আলোচনা করব, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রদত্ত দুটো আগ্রাসন নীতির মধ্যে প্রথম নীতিটি ছিল অধীনতামূলক মিত্রতা নীতি। আমি একটু আগে বললাম অধীনতামূলক মিত্রতা নীতি। এইটি যিনি প্রবর্তন করেছিলেন, কে প্রবর্তন করেছিলেন? লর্ড ওয়েলেসলি। কবে করেছিলেন? না 1798 খ্রিস্টাব্দে। আমি একটু আগে বললাম এই অধীনতামূলক মিত্রতা নীতি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা আগ্রাসন নীতির প্রধান স্তম্ভ ছিল এবং এটি প্রথম আগ্রাসী নীতি হিসাবে গ্রহণযোগ্য বা গৃহীত হয়েছিল। তাহলে এটা 1 নম্বরে যে ব্রিটিশ প্রদত্ত প্রথম আগ্রাসন নীতিটির নাম কি? তাহলে আমরা পরিষ্কার বলবো অধীনতামূলক মিত্রতা নীতি। কে প্রবর্তন করেছিলেন? লর্ড ওয়েলেসলি। কবে করেছিলেন? 1798 খ্রিস্টাব্দে। কে প্রথম গ্রহণ করেছিলেন? হায়দ্রাবাদের নিজাম 1798 খ্রিস্টাব্দে। তাহলে এতগুলো জিনিস জানলাম। এখন তোমাদের মনে বারবার একটা প্রশ্ন জাগতে পারে যে অধীনতামূলক মিত্রতা নীতিটা কি? অধীনতামূলক মিত্রতা নীতিটা কি? না, অধীনতামূলক মিত্রতা নীতি বিভিন্ন আঞ্চলিক শক্তি কখনো স্বেচ্ছায়, কখনো বা যুদ্ধে হেরে গিয়ে যে ব্রিটিশদের কাছে বশ্যতা স্বীকার করত এবং সেই বশ্যতার বিনিময়ে বিভিন্ন শর্তে আবদ্ধ হয়ে যে বন্ধুত্বমূলক সম্পর্ক স্থাপিত হতো তার মাধ্যম হিসাবে যেটি বলা যায় অধীনতামূলক মিত্রতা নীতি। এই অধীনতামূলক মিত্রতা নীতি দুটি আগ্রাসন নীতির শিকার হয়েছিল। আমরা বলতে পারি অধীনতামূলক মিত্রতা নীতি হায়দ্রাবাদের নিজাম স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল। অপরদিকে মহীশূর সুলতান টিপু সুলতান অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করতে চাননি। ফলে কি হয়েছিল না, মহীশূরের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তীব্র সংঘাত সৃষ্টি হয়েছিল এবং শেষ পর্যন্ত চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধে টিপু সুলতান পরাজিত হয়ে অধীনতামূলক মিত্রতা নীতির দ্বারা সেই রাজ্যটিকে গ্রাস করা হয়েছিল। এছাড়া অন্যদিকে আরেকটি শক্তির কথা বলতে পারি, মারাঠা শক্তি। আমরা জানি মারাঠা শক্তি 1803 খ্রিস্টাব্দে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের পরিণতি হিসেবে আমরা দেখব পরবর্তীকালে তারাও কিন্তু এই বেসিনের সন্ধি স্বাক্ষর করেছিল। সেই বেসিনের সন্ধি ছিল অধীনতামূলক মিত্রতা নীতির একটি প্রতিরূপ। বেসিনের সন্ধি 1802 খ্রিস্টাব্দে, এটাও ছিল ইঙ্গো মারাঠা। বেসিনের সন্ধিটা লিখে নাও, বেসিনের সন্ধি মারাঠাদের সাথে হয়েছিল কবে? 1802 খ্রিস্টাব্দে এটা হয়েছিল এবং এটা মারাঠাদের সাথে। যাই হোক, আমরা এই আগ্রাসী নীতি অষ্টাদশ শতক অধীনতামূলক মিত্রতা নীতিটি কি এটা তোমাদেরকে যদি বলি একটু ক্লিয়ার তোমাদের ধারণা হয়ে যাবে। অধীনতামূলক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রদত্ত, দেখো আমি বলছি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রদত্ত আগ্রাসন নীতির মধ্যে অন্যতম ছিল অধীনতামূলক মিত্রতা নীতি। এর দ্বারা কোনো দেশীয় রাজ্য যুদ্ধে হেরে যাওয়া বা স্বেচ্ছায় ব্রিটিশদের কাছে বশ্যতা স্বীকার করত, তার স্বাধীনতার শর্তটি বিলিয়ে দিত এবং তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করত। সেই নীতিকে অধীন থেকে যে বন্ধুত্ব স্থাপন করত তাকে বলা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। এর শর্ত ছিল, 1 নম্বর শর্ত হচ্ছে ব্রিটিশদের বশ্যতা স্বীকার করতে হবে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বশ্যতা স্বীকার করতে হবে। 2 নম্বর হচ্ছে কি না, একজন ব্রিটিশ রেসিডেন্ট রাখতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে একজন ব্রিটিশ প্রতিনিধি বা রেসিডেন্ট থাকবে তার রাজসভায়। 3 নম্বর কি না, কোনো বিদেশি শক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করতে হলে ব্রিটিশদের আগে থাকতে জানাতে হবে এবং তাদের অনুমতি প্রার্থনা করতে হবে। 4র্থ আমরা কি বলতে পারি এই অধীনতামূলক মিত্রতা নীতি, একদল ব্রিটিশ সৈন্য থাকবে, তার
ব্রিটিশ সৈন্য থাকবে সেই রাজ্যে, তাদের ভরণ পোষণের দায়িত্ব পালন করতে হবে সেই রাজ্যকে। অপরদিকে তাদেরকে সম্পূর্ণভাবে নীতি আদেশ প্রদান করবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা রেসিডেন্ট। এইটি বলা হয়েছিল। এর পরিবর্তে কি করবে না, অধীনতামূলক মিত্রতার অন্যতম শর্ত হলো না, আভ্যন্তরীণ বিবাদে যদি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাহায্য চায়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাহায্য চায়, সেক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শর্ত সাপেক্ষে তাদেরকে সাহায্য প্রদান করবে এবং বৈদেশিক বন্ধুত্ব স্থাপন করতে হলে বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করবে। এই ছিল অধীনতামূলক মিত্রতা নীতি এবং কোনো বৈদেশিক বা পররাষ্ট্র নীতি গ্রহণ করতে পারবে না। এই অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার অনুগ্রহ জমিদার শ্রেণী সৃষ্টি করেছিল এবং তার সাথে সৃষ্টি করেছিল ব্রিটিশদের দ্বারা নিয়ন্ত্রণ করার জন্য দেশীয় জমিদার শ্রেণীকে। এর দ্বারা এবং বিদেশি শক্তিকে ভারতে বিস্তার করতে না দেওয়ার এটা একটা চক্রান্ত ছিল। এবং এর ফলে অষ্টাদশ শতকে ভারতীয় উপমহাদেশের রাজ শক্তিগুলির মধ্যে অনবরত যুদ্ধ চলত। সেই যুদ্ধে মধ্যস্থতা করার সুযোগ পেয়ে গিয়েছিল কে না, অধীনতামূলক মিত্রতা নীতির দ্বারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ফলে পারস্পরিক সংঘাত অনিবার্য যেমন ছিল, ব্রিটিশদের সাথে বন্ধুত্বটা হয়ে উঠেছিল অনিবার্য। এবং রাজশক্তির দেশীয় রাজ্যগুলির অন্তর্দ্বন্দ্বকে কাজে লাগিয়ে কোম্পানি নিজের বাণিজ্যিক স্বার্থ ও রাজনৈতিক কর্তৃত্ব সম্প্রসারণের উদ্যোগ নিয়েছিল। তাই ক্রমেই আঞ্চলিক রাজনীতির ব্যাপারে ব্রিটিশ কোম্পানির ভূমিকা নিতে শুরু করে। রাজনৈতিক অশান্তির কোম্পানির ব্যবসা বাণিজ্যের পথেও বাধা ছিল। অতএব রাজ্যগুলির দলাদলির সুযোগ কোম্পানি সেগুলি দখল করার চেষ্টা করে এবং নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কলহের সুযোগ নিয়ে তারা কি করেছিল, ব্রিটিশ কোম্পানি সেই রাজ্যগুলিকে দখল করতে শুরু করেছিল। এটা বিশেষভাবে উল্লেখযোগ্য। এবং অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করে দেশীয় রাজ্যগুলির আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে থাকে, তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে থাকে। এর ফলে কি হলো না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশরা পরোক্ষভাবে শাসন নীতি নির্ধারণ করতে শুরু করলো। তারপর সরাসরি অথবা যুদ্ধের মাধ্যমে দেশীয় রাজ্যগুলিতে অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিতে বাধ্য করতেন। এবং এইরকমই আমরা বলতে পারি, যারা মানেনি তাদের সাথে যুদ্ধ হয়েছিল। যেমন আমি বললাম যে স্বাধীন মহীশূর রাজ হায়দার আলীর কথা বলতে পারি, টিপু সুলতানের কথা বলতে পারি। দক্ষিণ ভারতের অন্যতম প্রধান শক্তি হিসাবে তারা আত্মপ্রকাশ করেছিল, তাদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধ বিবাদ দেখা দিয়েছিল। এটাও একটা বিশেষ দ্বন্দ্ব। এবং আমরা জানি যে তিনটে মহীশূর যুদ্ধ হয়েছিল। তিনটে মহীশূর যুদ্ধে আমরা শেষ পর্যন্ত প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ 1767 থেকে 69 এবং সেখানে ব্যাঙ্গালোরের সন্ধি দ্বারা এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে এবং 1700 মাদ্রাজের সন্ধি দ্বারা পরিসমাপ্তি ঘটে। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয়েছিল 1775 থেকে। যাই হোক, সেই যুদ্ধ প্রায় 1782 পর্যন্ত চলেছিল এবং ইংরেজদের সাথে মারাঠাদের সলবায় সন্ধি। অপরদিকে 1784 খ্রিস্টাব্দে ম্যাঙ্গালোর সন্ধি দ্বারা পরিসমাপ্তি ঘটে। 1790 খ্রিস্টাব্দে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল, যার পরিসমাপ্তি ঘটেছিল 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধি দ্বারা। 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধি দ্বারা এবং 1798 খ্রিস্টাব্দে কি ঘটেছিল, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। এবং এই যুদ্ধে টিপু সুলতান পরাজিত নিহত হলে সরাসরি মহীশূর রাজ্য ব্রিটিশদের অন্তর্ভুক্ত হয়েছিল। ফলে আমরা দেখতে পাই যে ব্রিটিশদের আগ্রাসন নীতি আরো তীব্র আকার লাভ করতে শুরু করে। 1767 থেকে 1799 এই চারটি মহীশূর যুদ্ধের মাধ্যমে চতুর্থ মহীশূর যুদ্ধে লর্ড ওয়েলেসলি মহীশূর রাজ্যের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত আনে। রাজধানী শ্রীরঙ্গপত্তম রক্ষা করতে গিয়ে টিপু সুলতান মারা যান। অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে সমস্ত মহীশূরের ক্ষমতা বা অধিকার কেড়ে নেওয়া হয়। মহীশূর রাজ্যের বেশ কিছু অঞ্চল সরাসরি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরাসরি নিয়ন্ত্রণে চলে আসে। এটা বিশেষভাবে
উল্লেখযোগ্য। এবং আমরা এখান থেকে অনেকগুলি শর্ট কোশ্চেন আমরা বলতে পারি যে হায়দার আলীর কথা আমরা একটু পরে বিশেষভাবে আলোচনা করব। এবং ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব ভারতে উপনিবেশ গড়ে তোলার ক্ষেত্রে আর বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা নিয়ে ব্রিটিশদের সঙ্গে ফরাসিদের স্বার্থে সংঘাত চলছিল। প্রায় 20 বছর ধরে 1744 খ্রিস্টাব্দ থেকে 1763 খ্রিস্টাব্দের মধ্যে এই সংঘাত মূলত দক্ষিণ ভারতে সীমাবদ্ধ ছিল। এই সংঘাত মূলত দক্ষিণ ভারতে সীমাবদ্ধ থাকার পরে কর্মণ্যুল উপকূল ও পশ্চাৎভূমিকে ইউরোপীয়রা কর্ণাটক নাম দিয়েছিল। এই অঞ্চলে তিনটি ইঙ্গো ফরাসি যুদ্ধের মূল কেন্দ্র ছিল। ভারতে ফরাসিদের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসাবে ছিল সেটি হলো পন্ডিচেরি এবং চন্দননগর। এই সময় পন্ডিচেরি ফরাসি গভর্নর জেনারেল দুপ্লে স্থানীয় রাজা ও নবাব ও অঞ্চল প্রধানদের সেনাবাহিনী ও সম্পদ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল। 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধে মাধ্যমে তৃতীয় কর্ণাটকের যুদ্ধে ফরাসিদের চূড়ান্ত পরাজয় ঘটে এবং সেই যুদ্ধের মাধ্যমে আমরা দেখব যে ফরাসিরা ভারতে বাণিজ্য করার অধিকার থেকে মুক্ত হয়েছিল, অর্থাৎ তারা আর বাণিজ্য বিস্তার করতে পারেনি। এইটি মোটামুটি আমরা জানলাম। তাহলে এখান থেকে একটি প্রশ্ন এসে থাকে, প্রশ্নটি লিখে নাও। অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কি বোঝায়? অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কি বোঝায় এবং এই শর্তগুলি কি ছিল? এই শর্তগুলিকে কি ছিল? এই নীতিকে প্রবর্তন করেছিলেন? এই নীতি কোন দেশীয় রাজ্য প্রথম গ্রহণ করেছিল? এই মোটামুটি একটা প্রশ্ন এখানে রেডি করলাম। এবার আমরা একটু ডিটেলসে ইঙ্গো মহীশূর যুদ্ধটা যাওয়ার চেষ্টা করি। ইঙ্গো মহীশূর দ্বন্দ্বটা নিয়ে আলোচনা করলে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। ইঙ্গো মহীশূর যুদ্ধ আমরা নেক্সট পার্টে এটা আসছি।